সাবেক মন্ত্রী দীপু মনি কাশিমপুর কারাগারে মৃত্যুবরণ করেছে। দর্শক দেখতে পাচ্ছেন আজ জেলখানার ভিতরে শিক্ষামন্ত্রী দীপু মনি হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন। সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজকে তারেক রহমান হত্যা করে। এদিকে আজ গোপন সংবাদ প্রকাশ হয়েছে, শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামীকে তারেক রহমান শেষ করেছে। এই সংবাদ শুনে আজকে দীপু মনি জেলখানার ভিতরে মৃত্যুবরণ করেন। কারাগারে হঠাৎ 2:30টায় মৃত্যু হয় তার। তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার মৃত্যুকে অস্বাভাবিক দাবি করে কারাগারে নির্যাতনের অভিযোগ তোলেন স্বজন। দীপু মনি বিদায় বেলায় ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে অনুরোধের স্বরে বলছেন, পুলিশ ভাই আমাকে তো এখনই নিয়ে যাবেন, আমি 2 মিনিট ফ্যামিলির সাথে কথা বলি। মানুষ রাজনীতি কেন করে, আর হাতে ক্ষমতা এলেই কেন এমন কিছু করে বসে যার ফল একদিন নিজের কাছেই ভয়ঙ্কর হয়ে ফিরে আসে? নিউজ ফিডে একের পর এক ভিডিও আসতেছে ডক্টর দীপু মনি, যে মানুষটি 2.5 মাস আগেও হুইল চেয়ারে চড়ে অসুস্থ শরীরে আদালতে এসেছিলেন বন্দি স্ত্রীকে একবার দেখতে। আজ সেই মানুষটি চিরনিশ্চল। তৌফিক নেওয়াজ সেদিন এসেছিলেন দীপু মনির কাছে। দীপু মনি কান্না ছাপিয়ে আরেকটি বিষয় দেশবাসীর নজরে এসেছে, তা হচ্ছে মায়ের মুক্তির জন্য দীপু মনির মেয়ের দৌড়ঝাঁপের ছবি। সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের মৃত্যুর বিষয়ে গোপন একটি সংবাদ সামনে এসেছে। এই খবরটি শুনে দীপু মনি জেলখানার মধ্যেই হার্ট অ্যাটাকে খুবই খারাপ অবস্থা হয়। দর্শক শ্রোতা, দীপু মনি যখন 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিল তখন তিনি কান্না ভেজা সুরে অনেক কথা বলেছিলেন এবং তার স্বামীর মৃতদেহ দেখেও কিন্তু অনেক কথা বলেছিলেন, সরকারকে দোষারোপ করছিলেন, তারেক রহমানকে নিয়েও কথা বলছিলেন। দর্শক শ্রোতা, দীপু মনির আজকের অবস্থা এবং এর পিছনে যে নতুন অনেক রহস্য উন্মোচন হয়, এই ঘটনাটি পর্যালোচনা করে আমরা এমন কিছু তথ্য পাই যেই তথ্যগুলা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আসুন দর্শক শ্রোতা, দীপু মনির সকল নিউজগুলা দেখে আসি। গোপনে প্রকাশ্যে যেই নিউজগুলো আছে সবকিছু আপনাদের সামনে উন্মোচন করব। হয়তো সেই কান্নার শব্দ 4 দেয়াল পেরিয়ে কারো কানে পৌঁছাবে না, শুধু নিঃশব্দ কারাগার জানবে প্রিয় মানুষকে হারানোর সেই অসহায় আর্তনাদ। অবশ্য দীপু মনির সাথে যা ঘটেছে সেটি হবারই কথা ছিল। তিনি ক্ষমতায় থাকতে এমন সব অপকর্ম করেছেন, সেসব অপকর্মের শাস্তি এখন পাচ্ছেন। চলুন একটু পেছনে ফিরে তাকানো যাক। 2008 সালে নির্বাচনের সময় হঠাৎ সারা দেশে আলাদা করে নজর কাড়লেন ডাক্তার দীপু মনি। বিশেষ কি কারণ? সুতির শাড়ি পরা এক অল্প বয়সী নারী, যার কোনো বিশেষ সাজসজ্জা নেই, গা ভর্তি অলংকার নাই, আস্তে আস্তে হাসি মুখে দৃঢ়ভাবে কথা বলা, একদম সাদামাটা একটা বাঙালি নারী, যার চোখ মুখ মায়ায় ভরা, হাসিতে মুক্তা ঝরে। মানে একদম সাধারণে অসাধারণ এই পার্সোনালিটি তাকে আলোচনায় এনে দেয়। শিক্ষিত মার্জিত একজন নারী হিসেবে দীপু মনি আমার মতো অনেকের কাছেই প্রিয় একজন ছিলেন। তার নামটাও সুন্দর, আকৃষ্ট করত সরলতাও। অতপর ক্ষমতা টিকিয়ে রাখতে ধীরে ধীরে তিনিও পথ হারিয়ে ফেললেন, হয়ে উঠলেন ফ্যাসিস্টের অন্যতম দোসর। অভিযোগ রয়েছে দীপু মনির হুকুমে জুলাই আন্দোলনের সময় শেষ করা হয় শত শত ছাত্র জনতাকে। মুক্তি পাবার পর ফ্রিজিং ভ্যানের সামনে অশ্রুসিক্ত নয়নে স্বামীকে দেখলেন শেষবারের মতো। হয়তো তখন তিনি মনে ভেবেছেন, যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি কত বড় অন্যায় টানা করেছেন, কিন্তু তার মতো একজন ক্লিন ইমেজের নারীকে ফ্যাসিস্টের দোসর হবার কথা ছিল না। স্বামীকে শেষ বিদায় দেবার সময় দীপু মনি হয়তো আরও ভেবেছেন, ইস, হাসিনার কুবুদ্ধি শুনে তিনি যদি ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে ফ্যাসিস্টের ভূমিকায় অবতীর্ণ না হতেন, তাহলে আজ তাকে এই পরিণতি ভোগ করতে হতো না। দীপু মনি কান্না ছাপিয়ে আরেকটি বিষয় দেশবাসীর নজরে এসেছে, তা হচ্ছে মায়ের মুক্তির জন্য দীপু মনির মেয়ের দৌড়ঝাঁপের ছবি। মৃত বাবার পাশে বসে মেয়েটির হয়তো কোরআন শরীফ পড়ার কথা ছিল, কিন্তু তার পরিবর্তে মেয়েটিকে দৌড়াতে হচ্ছে মায়ের মুক্তির জন্য। আজ দীপু মনির প্যারোলে মুক্তির জন্য তার মেয়ের দৌড়ঝাঁপের খবর দেখে অনেকের মনেই হয়তো মায়া তৈরি হয়েছে। একজন মানুষ হিসেবে আমারও বিষয়টি খারাপ লেগেছে, কারণ কষ্টে থাকা একজন মা বাবা কিংবা সন্তানের দৃশ্য স্বাভাবিকভাবেই মানুষের হৃদয়ে নাড়া দেয়। তবে একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে, ব্যক্তিগত আবেগ ও রাজনৈতিক দায়বদ্ধতা এক বিষয় নয়। প্যারোলে মুক্তির আবেদন করতে গিয়ে ডাক্তার দীপু মনির মেয়ে বা আইনজীবীকে গ্রেফতার হতে হয়নি, অথচ জামাত বিএনপি নেতাকর্মীরা প্যারোলে মুক্তির আবেদন করতে গিয়েও অনেকে গ্রেফতার হয়েছেন, আহত হয়েছেন। অনেকে প্রশ্ন করে
জুলাই দেশকে কি দিয়েছে? আমি বলবো, জুলাই ডাক্তার দীপুমণির হাজব্যান্ডের মৃত্যুতে দীপুমণিকে প্যারোলে মুক্তি দিয়েছে। আর হাসিনা কি দিয়েছিল? প্যারোলে মুক্তি দেওয়া তো দূরে থাক, আমান আজমির বাবা গোলাম আজমের মৃত্যুর খবর কানে পৌঁছাতে দেয়নি। মীর কাসেম আলীকে ফাঁসি দিয়ে ব্যারিস্টার আরমানকে গুম করে রেখেছিল। রফিক বিন সাইদি মারা যাওয়ার পরে আল্লামা সাইদিকে 24 ঘন্টা পরে জানানো হয়েছিল। অনেক হয়রানি, অনেক হামলা মামলার পরে প্রায় 25-26 ঘন্টা পরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে প্যারোলে মুক্তি দিয়েছিল মাত্র 2 ঘন্টার জন্য। আল্লামা সাইদিকে তার মায়ের জানাজায় মাত্র 3 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দিয়েছিল। জামায়াত নেতা কামরুজ্জামানকে ফাঁসি দিয়ে পরিবারের কাউকে দেখা করতে দেয়নি, এমনকি ছেলে মেয়ে সহ পরিবারের সবাইকে গ্রেফতার করে রেখেছিল। আল্লামা সাইদির জানাজা ঢাকায় হতে দেওয়া হয়নি। মতিউর রহমান নিজামীর জানাজায় মানুষকে আসতে দেওয়া হয়নি। আলী আহসান মোহাম্মদ মুজাহিদের জানাজা থেকে অসংখ্য জামায়াত শিবির নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল। চট্টগ্রামের এমপি শাহজাহান চৌধুরীর মায়ের জানাজার জন্য মাত্র 3 ঘন্টার প্যারোলে মুক্তি মিলেছিল, কিন্তু দীপুমণির সাথে তা ঘটেনি। সে 12 ঘন্টার জন্য মুক্তি পেয়েছে। অথচ এই দীপুমণি কিন্তু আওয়ামী লীগের প্রভাবশালী একজন এমপি এবং মন্ত্রী ছিলেন। সে কিন্তু কখনোই তার দল আওয়ামী লীগের অপকর্ম নিয়ে কথা বলেনি। আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী রাজনৈতিক মতের মানুষ, আলেম ওলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের ওপর যে নির্যাতন নিপীড়নের অভিযোগ উঠেছে, সেগুলোর বিচার ও জবাবদিহিতার প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ক্ষমতার পালা বদলের পর তাদের নিজেদের জীবনে কঠিন সময় এলে ইতিহাসের সেই অধ্যায়গুলো মানুষের মনে পড়াটাই স্বাভাবিক। পবিত্র কোরআনের সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলেন, আর এই দিনগুলো আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি। এই আয়াত আমাদের একটি গভীর শিক্ষা দেয়। ক্ষমতা, প্রতিপত্তি ও দুঃসময় কোনোটি চিরস্থায়ী নয়। আজ যে ক্ষমতাবান, কাল সে ক্ষমতাহীন হতে পারে। আজ যে অন্যের কষ্টের কারণ, কাল তাকেও কঠিন বাস্তবতার মুখোমুখি হতে পারে, যেটি দীপুমণি আজ হাড়ে হাড়ে টের পাচ্ছেন। জীবন বড় অদ্ভুত জিনিস, কারণ ক্ষমতা, টাকা আর প্রভাব এসব মানুষের চারপাশ বদলায়, কিন্তু কর্মফল ওটা ঠিক ঠিকানায় পৌঁছে যায়। তাই মাঝে মাঝে মনে হয় প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে সাধারণ মানুষ হয়ে থাকাটাই হয়তো অনেক শান্তির। ক্ষমতা নেই, কোটি টাকা নেই, বড় চেয়ার নেই, কিন্তু অন্তত প্রিয় মানুষটার শেষ সময়ে পাশে থাকার স্বাধীনতা আছে। যাই হোক, আরেকবার দীপুমণির প্রসঙ্গে ফিরি। প্রিজন ভ্যানে তৌফিক নেওয়াজের নিথর দেহ, চারপাশে ভিড়। প্রিয় স্বামীকে যখন দেখতে এলেন তখন চুপচাপ নীরবতায় ঘেরা, চোখে অশ্রু নেই, কান্নার শব্দ নেই। বুকের ভেতরে শব্দ কি আর শোনা যায়? সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রভাবশালী নেত্রী দীপুমণি। শেখ হাসিনার সময়ও বহু বিএনপি জামায়াতের নেতারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। এ যেন বৃত্ত পূরণের ছক। আজ যা হচ্ছে তা আগামীতেও হবে। ফিরে আসবে এই ঘটনা বারবার। কিয়ামত পর্যন্ত একই ঘটনার বারবার চিত্রায়ন, দৃশ্যায়ন। দীপুমণি তাও সৌভাগ্যবান, 12 ঘন্টার প্যারোলে মুক্তি। পরিবার, প্রিয়জনদের সাথে সময় কাটানোর, একমাত্র মেয়েকে জড়িয়ে ঘ্রাণ নেওয়ার সুযোগ পেলেন। এদেশের রাজনীতি অভিশাপ। সর্বোচ্চ লিডারের কারণে অতি সৎ মানুষও অভিশাপে শেষ হয়। আবার ছোটকো কর্মীদের কারণে প্রাইম লিডার ক্ষতিগ্রস্ত হন। কেউ শিক্ষা নেয় না, শিক্ষা নিয়েও কেউ স্বীকার করে না, স্বীকার করেও কেউ শুধরে যায় না। এ এক সত্যি মগের মূল্যক। একজন রাজনীতিকের পরিচয় শুধু তার পদ পদবি দিয়ে শেষ হয় না, তার পেছনে থাকে পরিবার, ব্যক্তিগত ত্যাগ, সাফল্য, বিতর্ক এবং সময়ের নির্মম বাস্তবতা। ডাক্তার দীপুমণি বাংলাদেশের রাজনীতিতে এমনই একটি আলোচিত নাম। চাঁদপুরের সন্তান দীপুমণি চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করেন এবং পরবর্তীতে আইন ও জনস্বাস্থ্য বিষয়েও উচ্চশিক্ষা গ্রহণ করেন। তার স্বামী তৌফিক নেওয়াজ একজন আইনজীবী। তাদের 2 সন্তান রয়েছে। পারিবারিক জীবনের পাশাপাশি দীর্ঘ সময় তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন। আওয়ামী লীগের রাজনীতিতে তার উত্থান ছিল উল্লেখযোগ্য। তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। বিশেষ করে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে তার সময়কাল এবং ক্ষমতার দম্ভে একদিন যারা অন্ধ ছিলেন, আজ তাদেরই কাঁদতে হচ্ছে জেলের 4 দেয়ালের ভেতর। স্বামীর শেষ বিদায়িক বেলায় পাশে থাকতে পারলেন না একসময়ের দৌড়দণ্ড প্রতাপশালী মন্ত্রী দীপুমণি, যে নারী 2008 সালে সাদা মাটা সুতির শাড়ি পরে একগাল মিষ্টি হাসি দিয়ে সাধারণ মানুষের মন জয় করেছিলেন। সেই নারী আজ জুলাই ছাত্র জনতা গণহত্যার অন্যতম কারিগর ও ফ্যাসিস্টের দোসর হিসেবে অভিযুক্ত। মৃত্যুর আগে স্বামী তৌফিক নেওয়াজকে শেষবার দেখার
বা তার পাশে বসার সুযোগটুকু তিনি পাননি। সবচেয়ে হৃদয় বিদারক ব্যাপার হলো মায়ের প্যারোলের জন্য বাবার লাশের পাশ থেকে উঠে জেলের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে এক অসহায় মেয়েকে। কিন্তু কেন এমন হলো? নিয়তি কি আসলেই তার নিজস্ব গতিতে নির্মম প্রতিশোধ নেয়? জেলের 4 দেয়ালের ভেতর যখন স্বামীর মৃত্যুর খবর পৌঁছায় তখন কেমন লেগেছিল দীপুমণির? কিন্তু সেই কান্না শোনার মতো কেউ ছিল না সেখানে। শেষবারের মতো স্বামীকে একটু ছুঁয়ে দেখার আকুতি হয়তো তাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিয়েছে। প্যারোলে মুক্তি পেয়ে যখন তিনি কারাগার থেকে বের হলেন তখন তার চোখে মুখে শুধু শূন্যতা আর প্রিয় মানুষকে হারানোর এক অসহায় আর্তনাদ। সবচেয়ে মর্মান্তিক দৃশ্য ছিল দীপুমণির মেয়ের দৌড়ঝাঁপ। বাবার মৃতদেহের পাশে বসে কোরআন তেলাওয়াত করার কথা ছিল যে মেয়ের, শোক পালনের কথা ছিল যার, তাকেই কিনা হন্য হয়ে ছুটতে হয়েছে মায়ের প্যারোল মঞ্জুরের জন্য। মৃত বাবার পাশে বসে থাকার বদলে আদালতের বারান্দায় দৌড়াতে হয়েছে তাকে। একজন সাধারণ মানুষ হিসেবে, একজন বাবা বা মা হিসেবে এই দৃশ্য যে কারো মনেই গভীরভাবে দাগ কাটবে। সন্তান হিসেবে, স্ত্রী হিসেবে এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনাদের কি মনে হয় নিয়তির এই নির্মম পরিহাস কি এমনি এমনি এসেছে? এই বিষয়ে আমরা আরও গভীরে যাব এবং অতীতের কিছু ভয়ঙ্কর ঘটনার সাথে আজকের এই ঘটনার তুলনা করব। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দেশ বিদেশের সব বিশ্লেষণধর্মী ও বস্তুনিষ্ঠ খবর পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এবার আসুন একটু পেছনের দিকে ফিরে তাকাই। দীপুমণি যখন ক্ষমতার শীর্ষে ছিলেন তখন কি তারা এমন মানবিকতা বা উদারতা দেখিয়েছিলেন? আজ দীপুমণি তার স্বামীর শেষকৃত্যে অংশ নেয়ার জন্য 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। এমনকি এই প্যারোলের জন্য তার মেয়ে বা আইনজীবীদের পুলিশি হয়রানি বা গ্রেফতারের শিকার হতে হয়নি। কিন্তু তাদের 15 বছরের শাসন আমলে বিরোধী মতের মানুষদের সাথে ঠিক কী আচরণ করা হয়েছিল? আজ যারা দীপুমণির প্যারোল নিয়ে সরকারের সমালোচনা করছেন তারা হয়তো ভুলে গেছেন অতীত ইতিহাস। জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজম মারা যাওয়ার পর তার ছেলে আমান আজমিকে বাবার মুখটি শেষবারের মতো দেখার সুযোগটুকু দেয়া হয়নি। মীর কাসেম আলীকে ফাঁসি দেওয়ার পর তার ছেলে ব্যারিস্টার আরমানকে গুম করে রাখা হয়েছিল। বাবার জানাজায় আসতে দেয়া তো দূরের কথা। 2012 সালের জুন মাসে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর বড় ছেলে রফিক বিন সাঈদী যখন মারা যান তখন কারাগারে বন্দী থাকা অবস্থায় বাবা দেলওয়ার হোসেন সাঈদীকে তার ছেলের জানাজা পড়ানোর জন্য মাত্র 2 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। আর এর আগে আল্লামা সাঈদীর মায়ের মৃত্যুর পর তাকে জানাজার জন্য সময় দেওয়া হয়েছিল মাত্র 3 ঘন্টা। জামায়াত নেতা কামরুজ্জামানকে ফাঁসি দেওয়ার পর তার পরিবারের কাউকে শেষ দেখা করতে দেয়া হয়নি। এমনকি ছেলে মেয়ে সহ পরিবারের সবাইকে গ্রেফতার করে রাখা হয়েছিল। মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের জানাজাতে সাধারণ মানুষকে অংশ নিতে দেয়া হয়নি। সেখান থেকে অসংখ্য মানুষকে গ্রেফতার করা হয়েছিল। চট্টগ্রামের এমপি শাহজাহান চৌধুরীর মায়ের জানাজার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল মাত্র 3 ঘন্টার জন্য। শুধু শীর্ষ নেতারাই নন, সাধারণ ছাত্রনেতা ও কর্মীদের সাথে গত 15 বছরে কি হয়েছিল শুনলে শিউরে উঠবেন। শিবির কর্মী মাসুদুর রহমান আদনান সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এক পোস্টে লিখেছেন, তার ফুফা মারা যাওয়ার পর তিনি জানাজায় যেতে পারেননি, কারণ তাকে গেলেই গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছিল পুলিশ। বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্রলীগ তাকে টর্চার সেলে আটকে রেখে যখন রাতভর অমানসিক নির্যাতন করছিল তখন তার মা বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করছিলেন। ছাত্রলীগ সেই ফোন রিসিভ করে এক অসহায় মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল এবং বলেছিল তার ছেলেকে আজ মেরে ফেলা হবে। সেই মা যখন কাকুতি মিনতি করে ছেলেকে একবার দেখতে চেয়েছিলেন তারা সেই সুযোগও দেয়নি। ঢাকার ওয়ারিতে যুবদল নেতা ফয়সালকে বাড়িতে না পেয়ে তার বাবাকে পিটিয়ে মেরেছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা। পাবনায় ছাত্রদলের জাহেদুলকে না পেয়ে তার বাবাকেও নির্মমভাবে হত্যা করেছিল তারা। ঢাকা 1 আসনের সাবেক এমপি খন্দকার আবু আশফাক থেকে শুরু করে জামায়াতের এমপি প্রার্থী ব্যারিস্টার নাজমুল ইসলাম কাউকেই তাদের মায়ের জানাজায় আসতে দেওয়া হয়নি। সেদিনের সেই কান্না, সেই আর্তনাদ কি তখন দীপুমণি বা আওয়ামী লীগের কোনো প্রভাবশালী নেতার কানে পৌঁছেছিল? দীপুমণি তো তখন প্রভাবশালী মন্ত্রী ছিলেন। কই, তিনি তো একদিনও এই অমানবিকতার বিরুদ্ধে মুখ খোলেননি। 2008 সালে নির্বাচনের সময় এই দীপুমণি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। সুতির শাড়ি পরা, গয়না ছাড়া এক ছিমছাম নারী, যার মিষ্টি হাসি সবার নজর কেড়েছিল। পরিশীলিত কথাবার্তা আর সাধারণ জীবনযাপন তাকে এনে দিয়েছিল তুমুল জনপ্রিয়তা।
কিন্তু সেই মানুষটি যখন ক্ষমতার স্বাদ পেলেন তখন তিনি হয়ে উঠলেন এক দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষামন্ত্রী দীপু মনির বিষয়ে কথা হয় এবং এই দীপু মনির স্বামীর অবস্থা নিয়েও কথা হয়। গেছে এই শিক্ষামন্ত্রীর বিষয়ে এবং দীপু মনির বিষয়ে আপনাদের মন্তব্য কি? দর্শক শ্রোতা, এই নিউজটা নিয়ে যে অনেকে আলোচনা সমালোচনা করতেছে, এইগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন? আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।